আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ক্লাসে। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের 3 নম্বর পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর 2টা পর্ব আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে 3 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। এবং আজকে এই পর্বে মূলত আমরা জাতীয় আয় পরিমাপ পদ্ধতিসমূহ, সামগ্রিক আয়, তারপর এছাড়া আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো যে তোমাদের যদি দেখাই, ব্যক্তিগত আয়, দ্বৈত গণনা সমস্যার সমাধান, ব্যয়যোগ্য আয়, সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ, এছাড়া আমরা আরও কিছু বিষয় তোমাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের পর্বটা আশা করি অনেকটা আমরা জাঁকজমকভাবে নেওয়ার চেষ্টা করব এবং সুন্দরভাবে, যদিও আমরা সবগুলো পর্বই খুব ভালোভাবে তোমাদের বোঝানোর ট্রাই করি। এবং তোমরা ইতিপূর্বে দেখেছো যে আমরা অর্থনীতি প্রথম পত্রের বাকি যে অধ্যায়গুলো আছে, আমরা ওভারঅল সবগুলো অধ্যায়ের ক্লাস আপলোড দিয়েছি ইউটিউবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। এছাড়া অর্থনীতি দ্বিতীয় পত্রেরও সবগুলো অধ্যায়ের ক্লাস দেওয়া আছে। তোমরা সেই আমাদের অপটিমিস্ট স্পেস আশাবাদী ইউটিউবে সার্চ দিলে সেখানে প্লেলিস্টে গেলে তোমরা এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার এবং এইচএসসি ইকোনমিক্স সেকেন্ড পেপার নামে 2টা প্লেলিস্ট পাবা। সেখানে সবগুলো ভিডিও খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। সেখান থেকে তুমি যদি ভিডিওগুলো দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার আলাদা করে প্রাইভেট বা কোচিংয়ে অর্থনীতি পড়ার কোনো প্রয়োজনই পড়বে না। তুমি যদি এই ফ্রি ভিডিওগুলো দেখো, তোমার ওভারঅল অর্থনীতি প্রিপারেশন একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমি এটা একবার গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো তাহলে বেশি কথা না বলি, আমরা আমাদের আজকের যে আলোচনা সেই 3 নাম্বার পর্ব সেইটা তাহলে শুরু করি। দেখো, আজকের আলোচনার পর্বেই প্রথমেই আমাদের যে বিষয়টা সম্পর্কে আমরা অবগত হব সেটা হলো জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ। এখন আমরা কিন্তু ওই ইতিপূর্বে তোমাদের জাতীয় আয় জিনিসটা কি সেটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো জাতীয় আয় কি? জাতীয় আয় হল যে কোনো একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটা দেশে যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদন হয়, মানে সেটা কিভাবে উৎপাদন হবে, সেই দেশের সম্পদকে ব্যবহার করে, সেই দেশের সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যের যে সমষ্টি, সেটাই হলো জাতীয় আয়। এবং আমরা বলছিলাম যে জাতীয় আয় যখন পরিমাপ করা হয় তখন একটা দেশের মূলত জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে দেশের অভ্যন্তরে যে মানুষগুলো আছে, সেই বিদেশি মানুষগুলো, তাদের আয়টা অন্তর্ভুক্ত হবে না। জাতীয় আয়ের ক্ষেত্রে কাদের আয়টা অন্তর্ভুক্ত হবে? আমাদের নিজ দেশের মানুষগুলো যারা বিদেশে থাকে, অর্থাৎ যাদের জাতীয়তা বাংলাদেশি, এরকম যতগুলো মানুষ আছে এদের এই সকল মানুষের আয়টা এখানে যুক্ত হবে। কোথায়? এই জাতীয় আয় যে আছে এই জাতীয় আয়ের মধ্যে। তো জাতীয় আয় বিষয়টা আশা করি বোঝা গেছে। অর্থাৎ আমরা যদি শর্টকাটে বলতে যাই, কোনো একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে একটা দেশের সম্পদকে কাজে লাগিয়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্য বা আর্থিক মূল্যের যে সমষ্টি, সেটাই হলো জাতীয় আয়। এই যে জাতীয় আয় আমরা পরিমাপ করব, একটা দেশের কতটুকু আমাদের আয় হচ্ছে, একটা দেশের যে বিভিন্ন ধরনের যে আয়গুলো আমরা যে বললাম, যে পরিমাণ সম্পদ রয়েছে সেটাকে ব্যবহার করে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদন করা হয়। এখন এই যে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা যে উৎপাদন হবে, সে যে বাজার মূল্য, এই মূল্যটা তো আমাদের অবশ্যই নির্ধারণ করা লাগবে। তো এখন এইটা যখন আমরা নির্ধারণ করতে যাই, চূড়ান্ত যে আমাদের মূল্যটা, সেইটা কিন্তু আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না। এটা নির্ণয় করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হয়। এখন কি কি সমস্যাগুলো হয় আমরা সেগুলো জানবো। যে সর্বপ্রথম যেটা সব থেকে বেশি যে জিনিসটা আমরা দেখতে পাই সেইটা হলো 1 নম্বরে হলো দ্বৈত গণনা সমস্যা। দ্বৈত গণনা, দ্বৈত মানে কি? দ্বৈত কথা হলো, এখানে বানানটা ভুল গেছে, একটু টাইপিং মিস্টেক হয়েছে। যে দ্বৈত গণনা বলতে একটা জিনিস 2বার গণনা করা। একটা জিনিস 2বার গণনা করা বলতে কীরকম বিষয়টা? সেটা হলো যে প্রথম মনে করো তোমার, আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো আছে তুলা। তুলা থেকে কি আসলো? তুলা থেকে আসলো হলো সুতা। সরি, একটু লিখতে দেরি হচ্ছে। তুলা থেকে আসলো হলো সুতা। এরপরে সুতা থেকে আমাদের কি আসে? সুতা থেকে আসে হলো কাপড়। শুধু কা দিলাম, বুঝে নিও, কাপড়। তাহলে প্রথমে ছিল কি? তুলা থেকে আসলো কি? সুতা থেকে আসলো হলো কাপড়। এখন তুলার কিন্তু একটা দাম আছে না? তুলার প্রতি কেজি একটা দাম আছে। মনে করো তুলার প্রতি কেজি দাম 5 টাকা, সুতার প্রতি কেজি দাম মনে করো এরকম 5 টাকা, কাপড়ের প্রতি কেজি দাম 5 টাকা, জাস্ট বোঝার জন্য বলতেছি। এখন প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু দাম রয়েছে। তো
তো এখন আমরা যদি প্রত্যেকটার এরকম দামগুলো ধরতে যাই, তুলার দাম, সুতার দাম, কাপড়ের দাম, তাহলে চূড়ান্ত যে একটা দাম, সেই দামটা অনেক বেশি হয়ে যাবে না? সেই দামটা কি আমরা প্রাপ্ত যে পণ্যের যে দাম, সেই দামটা কি পাবো? তার মানে একটা পণ্যে আমাদের দুইবার তখন কেনা হয়ে যাচ্ছে। একটা পণ্য কয়বার? একটা পণ্যের দামটা তখন দুইবার ধরা হয়ে যাচ্ছে। তো যার কারণে আমাদের সঠিক যে মূল্যটা সেটা কিন্তু আমরা পাবো না এভাবে। তো এই জন্য বলছে এই যে এরকম সমস্যাটা আমাদের দেখা যাচ্ছে। আমরা তুলারও দাম ধরতেছি, সুতারও ধরতেছি, বা কাপড়েরও ধরতেছি, অনেক সময় সুতা কাপড় দুইটারই দাম ধরতেছি, কিন্তু এরকম কিন্তু ধরা যাবে না। বুঝতে পারছো? তো এইরকম বিষয়টা। তো এখন এই দ্বৈত গণনার সমস্যা অবশ্যই সমাধান আছে, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব, পরবর্তীতে আছে। তো আপাতত জাস্ট দ্বৈত গণনার সমস্যা কি, এই বিষয়টা বুঝতে পারছো কিনা এটা বলো। দ্বৈত গণনা সমস্যা অর্থাৎ একটা কোনো দ্রব্য বা পণ্য যে চূড়ান্ত পর্যায়ে আমরা দ্রব্য বা পণ্যটা পাবো, সেইটা পাওয়ার আগে এই যে মধ্যবর্তী বা প্রাথমিক অনেকগুলো পণ্য বা দ্রব্য থাকবে, সেই মধ্যবর্তী পণ্য বা দ্রব্যগুলো যেগুলো থাকবে সেগুলোর দামগুলো আমাদের ধরা যাবে না। মানে অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যে দাম সেটা ধরতে হবে। এটা হলো তোমার আমরা যে দ্বৈত গণনা বললাম সেটা। অর্থাৎ মধ্যবর্তী যদি আমরা দুইটা দ্রব্য বা পণ্যের দাম ধরি, তাহলে সেগুলো হলো দ্বৈত গণনা সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছো কিনা কথাটা? এরপরে আমরা 2 নম্বরে যদি যাই, সেটা হলো অবিকৃত পণ্য ও সেবা। অবিকৃত পণ্য ও সেবা বলতে কি, যেই পণ্যগুলো বিক্রি হয় না, যে পণ্যগুলো বা সেবাগুলো বিক্রি হয় না। এখন একটা তুমি মনে করো অনেকগুলো পণ্য নিয়ে রাখছো তোমার কারখানায় বা তোমার যেখানে হোক, এখন এখানকার মধ্যে অনেক পণ্য আছে যে পণ্যগুলো বিক্রি হয় না, মানে অবিকৃত, এবং বা যে সেবাগুলো তুমি বিক্রি করো না। এখন এইরকম যে পণ্য বা সেবাগুলো আছে যেগুলো তুমি বিক্রি করো না, এগুলোর দাম কীরকম হবে বা কীরকম হইতে পারে, এটা কি তোমার ধারণা আছে? না, এটা কিন্তু নাই। তো এইরকম পণ্যগুলো আয় যে হয়, সে আয়টা কত হচ্ছে সেটা কি আসলে অন্তর্ভুক্ত হয়? এটা কিন্তু হয় না। তো এই জন্য এটা একটা পরিমাপে সমস্যা দেখা যায়। এরপর শ্রেণীবিন্যাস দেখা যায়। এরপর হলো তোমার হলো নিজস্ব উৎপন্ন ও পণ্য সম্পত্তির ভোগের হিসাব। এখন তুমি যে নিজস্ব বিভিন্ন ধরনের পণ্য উৎপন্ন করো বা তোমার যে সম্পত্তি যেগুলো তুমি নিজে ভোগ করো, মনে করো তোমার বিভিন্ন ধরনের তুমি পণ্য উৎপাদন করো, সেগুলো নিজে নিজে ভোগ করো, এরকম যে বিষয়গুলো, এগুলো কি তুমি হিসাব দাও একটা সরকারের কাছে যে তুমি কতগুলো পণ্য ভোগ করলা, কতগুলো সেখান থেকে উৎপাদন করে নিজেই খেয়ে ফেললা? এগুলোর কিন্তু হিসাব তুমি আলটিমেটলি সরকারকে দাও না। তো না দেওয়ার কারণে এগুলো কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যায়, যার কারণে জাতীয় যে আয় আছে এটা কিন্তু সঠিকভাবে নির্ধারণ করা পসিবল হয় না। এটা একটা সমস্যা দেখা যায় এই কারণে। এরপরে 5 নম্বরে আছে হলো সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব। সঠিক তথ্য এবং পরিসংখ্যানের অভাব অর্থাৎ আমরা এই যে যখন জাতীয় আয় নির্ধারণ করা হয়, তখন মানুষের কাছে সঠিক তথ্য পাওয়া যায় না, এবং সঠিক তথ্য উদ্ঘাটনও ঠিকভাবে করা যায় না, যার কারণে জাতীয় আয়টা সঠিকভাবে নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এর ফলে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণ। ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণ বলতে যে জিনিসটাকে বোঝানো হয়, মনে করো তুমি একটা প্রথমে মোবাইল ফোন নিছো, মনে করো নিছো, সেটার দাম হলো তোমার 20,000 টাকা। এখন তুমি মনে করো 1 বছর ইউজ করলা সেই ফোনটা। 1 বছর ইউজ করার পর সেই যে ফোনটা আছে সেই ফোনের মূল্য কতটুকু হ্রাস পাইল, মানে সেইটার যে দাম, সেই দামটা কতটুকু হ্রাস পাইল তুমি কি বলতে পারবে? আদৌ বলতে পারবে না। সেটার দাম 5,000ও হ্রাস পাইতে পারে, 3,000ও পাইতে পারে, 10,000ও পাইতে পারে। এর কোনো কিন্তু নির্দিষ্ট সীমা নাই যে কতটুকু পরিমাণ তোমার এই যে দামটা হ্রাস পাইতে পারে বা কমতে পারে। এইটাকেই বলা হচ্ছে অর্থনীতি ভাষায় ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণ। এই যে একটা পণ্য রয়েছে সেটা কতটুকু পরিমাণ ক্ষতি হইল বা কতটুকু পরিমাণ লোকসান হইল, এই ব্যয়টা সঠিকভাবে নির্ধারণ করা যায় না। এরপর হলো বাজার মূল্যের তারতম্য। বাজার মূল্যের তারতম্য বলতে কি, যে বাজারে যে বিভিন্ন ধরনের আমরা দাম দেখি বিভিন্ন পণ্যগুলোর, এগুলোর তারতম্য হয়। যেমন তোমার অঞ্চলে একটা পণ্যের দাম কম হইতে পারে, কিন্তু সেই পণ্যের দাম আবার অন্য অঞ্চলে বেশি হয়। তো যার কারণে কিন্তু জাতীয় আয়টা সঠিকভাবে নির্ধারণ করা পসিবল হয় না। কেননা জাতীয় আয় নির্ধারণ ক্ষেত্রে একটা তারা গড় হিসাবটা ধরে, যে মনে করো কথার কথা তোমার আলুর কেজি হলো 10 টাকা। এখন তারা সব জায়গায় ওভারঅল 10 টাকা ধরেই হিসাব করবে, কিন্তু কিছু জায়গায় আছে যেখানে আলুর কেজি 15 টাকা, 20 টাকা বা তারও বেশি, এইরকম বিষয়টা। এইটা কিন্তু একটা ওভারঅল অ্যাভারেজ যে একটা মান সেটা ধরে, কিন্তু কোনো অঞ্চলে বেশি হয়, কোনো অঞ্চলে কম হয়। তো যার কারণে কিন্তু জাতীয় আয় সঠিকভাবে নির্ধারণ করা পসিবল হয়ে ওঠে না।
এরপর যেটা আছে সেটা হলো আমাদের হলো আংশিক ক্ষতিগ্রস্ত পণ্যের মূল্য নির্ধারণ। একটু আগে যেটা বললাম, বিভিন্ন ধরনের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিছুটা যদি ক্ষতি হয় তাহলে সেই পণ্যের মূল্য কতটুকু কমলো বা হ্রাস পাইলো এটা সঠিকভাবে নির্ধারণ করা যায় না, যার মাধ্যমে সঠিক আয়টাও মানে আসে না, যে কত আয় আসলে সেখান থেকে হইল। অঘোষিত আয় ও অন্তর্ভুক্তিজনিত সমস্যা। অঘোষিত মানে একটা মানুষের অনেক আছে, যে আমাদেরই বিভিন্ন ধরনের আমরা যে আয়গুলো আছে আমরা কখনো কিন্তু এগুলো ঘোষণা করি না যে আমাদের এত টাকা আয় হইলো বা আমরা এত টাকা সেখান থেকে আয় করলাম, এগুলো কিন্তু আমরা প্রকাশ করি না। তো না করার কারণে একটা দেশের যে জাতীয় আয় সেখানে কিন্তু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে না, তো যার কারণে এটা একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এরপর হলো বিদেশ থেকে প্রাপ্ত আয়। বিভিন্ন ধরনের বিদেশি যে মানুষগুলো আছে তাদের রেমিটেন্সি বা তাদের বিভিন্ন ধরনের অর্থ তারা যেখান থেকে পাঠায় বিদেশ থেকে, কিন্তু তাদের যে আয়টা, এই আয়টা মানে সঠিকভাবে হিসাব পাওয়া যায় না। অনেকে চোরা কারবারের মাধ্যমে পাঠায়, অনেকে বিভিন্ন মাধ্যমে আরও, মানে এটা সঠিক একটা যে তথ্য সেই তথ্যটা কিন্তু পাওয়া যায় না, যার কারণে এটা একটা সমস্যা দেখা যায়। এরপর হলো কাজের বিনিময়ে বিভিন্ন ধরনের যে অর্থ পাওয়া যায় সেটার সঠিক হিসাব কিতাব পাওয়া যায় না। মানে মেইন কথা কি জানো, এই যে জাতীয় আয় পরিমাপ যে সমস্যাগুলোর একটাই থিম, সেটা হলো এই সবগুলো বিষয়ের মানে আমরা মানে মূলত যে আয়টা হচ্ছে এটা সঠিক হিসাবটা আমরা করতে পারতেছি না, মানে কত আয় হচ্ছে এইটা করতে গিয়েই যত গরমিল অবস্থা, যার কারণে কিন্তু এত সব সমস্যা দেখা দিচ্ছে। এরপরে যেটা আছে সেটা হলো যে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন। জানো, মুদ্রাস্ফীতি মানে অর্থের মূল্য কমে যাওয়া, আর মুদ্রা সংকোচন মানে হলো অর্থের মূল্য বেড়ে যাওয়া। তো এইটার কারণেও কিন্তু একটা দেশের সঠিক যে আয়টা নির্ধারণ করা অনেক কষ্টকর হয়ে থাকে। তারপর তথ্য সংগ্রহকারী ও ব্যবহারকারীর অজ্ঞতা, মানে যারা বিভিন্ন ধরনের মানুষ তথ্য সংগ্রহ করে এই বিষয়ে, এবং যারা ব্যবহারকারী রয়েছে তারাও সঠিক তথ্য উপস্থাপন করতে পারে না যে হ্যাঁ আমার এই আয় এত টাকা, এই আয় এত। তো এইটা কিন্তু একটা সমস্যা দেখা দেয়। তা কর ফাঁকির প্রবণতা, এই যে কর, এটা তো সবাই করে প্রায় কর ফাঁকি, মানে যার যত আয় একটা, কিন্তু এটা তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রে আমরা এটা আলোচনা করব যে একটা মানুষের কত আয় হইলে সে কত টাকা পরিমাণ কর দিবে, এগুলো কিন্তু লিমিটেশন আছে, যে একটা ব্যক্তির আয়ের উপর নির্ভর করে যে করের পরিমাণটা সে কতটুকু পরিমাণ কর দিবে, এরকম এই যে কর কিন্তু সকলে নিয়মিত দেয় না, যার কারণে কিন্তু জাতীয় আয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় না। এরপরে যেটা আছে সেটা হলো প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিটা তো দেখাই যায়, বিভিন্ন ধরনের কর্মচারীদের দুর্নীতির ক্ষেত্রে দেখা যায়, যার কারণে তারা নিজেরাই সেই টাকাটা ভোগ করে বা নিজেদের পকেটে রাখে সেই টাকাটা, কিন্তু আসলে সেই টাকাটা দেওয়া উচিত ছিল সরকারি খাতে, কিন্তু সেটা দেয় না। তবে যোগকরণের সমস্যা, মানে এই সবগুলো একসাথে যে যুক্ত করবে এইটার সমস্যা দেখা যায়। তো এই ছিল মূলত হলো তোমাদের মানে জাতীয় আয় পরিমাপের সমস্যাসমূহ, মানে কি সমস্যা হয়ে থাকে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে। এরপর হলো এই যে আমরা জাতীয় আয় পরিমাপের সমস্যার মধ্যে একটা সমস্যা পড়ছিলাম, সেটা হলো দ্বৈত গণনা সমস্যা। তো এখন এই যে দ্বৈত গণনার সমস্যা রয়েছে, এই বিষয়টা আমরা কিভাবে সমাধান করব? এটা সমাধান করার জন্য আমাদের কাছে দুইটা বিষয় আছে। দুইটা বিষয় কি? প্রথমটা হলো, এক নম্বর হলো চূড়ান্ত দ্রব্য মূল্য গণনা। তোমাদের যদি উদাহরণটা আবার লিখি, আমি শুধু সংক্ষেপে দিচ্ছি তোমরা যেন বুঝতে পারো। জাস্ট প্রথমে ছিল হলো তুলা, শুধু দিলাম তুলা। এরপরে হলো তুলা থেকে আসলো কি, তুলা থেকে আসলো প্রথমে যদি দেখায় আবার, প্রথমে ছিল হলো তুলা দিলাম শুধু। এরপরে আসলো হলো সুতা, একটু লিখতে সমস্যা হচ্ছে এটার জন্য, সুতা। এরপরে সর্বশেষ হলো কাপড়। এই তিনটা মনে করে দিলাম। এখন এই যে পণ্যগুলো রয়েছে দেখো, তুলা, সুতা এবং কাপড়, এই যে পণ্যগুলো, এইগুলো মনে করো তিনটা পণ্য আছে, কথার কথা ধরলাম আমরা। এখন এটা আমরা দ্বৈত গণনার সমস্যা হচ্ছে, এখন এটা কীভাবে তাহলে সমাধান করব? দেখো, এটা সমাধান করার জন্য সর্বপ্রথম হলো চূড়ান্ত দ্রব্যের মূল্য গণনা। চূড়ান্ত দ্রব্য বলতে এখানে কোনটা বোঝানো হয়েছে? চূড়ান্ত দ্রব্য হলো কাপড়, এর মূল্যটা ধরতে হবে, তুলা সুতার মূল্য ধরতে হবে না। মনে করো তুলার যে দাম আছে, তুলার যদি অন্য কালার দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তুলার মনে করো একটা নির্দিষ্ট কিন্তু দাম থাকে, মনে করো তুলার দাম আছে হলো 5 টাকা, তুলার দাম কত? 5। সুতার দাম কত? 5। তারপর হলো কাপড়ের দাম কত? 5। জাস্ট বোঝার জন্য এটা দিচ্ছি। কিন্তু দেখো, তুলার দাম 5 টাকা, মনে করো সুতার দাম 5 টাকা, কাপড়ের দাম 5 টাকা। এখন তুমি যখন মানে চূড়ান্ত দ্রব্য মূল্য নির্ধারণ, এখানে একটু ভুল হয়ে গেছে,
আমরা 5 টাকা ধরবো না, এটা যখন সুতা হয় তখন দামটা একটু বেশি হয়ে যায়, কিন্তু নর্মালি তখন এটা 10, আর যখন কাপড় তখন 15। কারণ একই দাম নর্মালি হয় না, কারণ তখন তো কোয়ালিটি উন্নত হয়, যার কারণে দামটা তখন মানে আলাদা, মানে বেশি হয়ে যায়, তখন 15 ধরলাম আমরা এখানে, ভালোভাবে লিখে দিই 15, 5, মানে কাপড়ের দাম হলো কত, কাপড়ের দাম হলো 15 টাকা। তো এখন আমরা কিন্তু 3টা পণ্য কিন্তু পাইলাম, বুঝতে পারছো, 3টা পণ্য পাইলাম, তুলা, সুতা, কাপড়। এখন এই যে 3টা পণ্য আছে, 3টা পণ্যের মধ্যে আমাদের দ্বৈত গণনা সমস্যা সমাধানের জন্য প্রথম যেটা চূড়ান্ত দ্রব্যমূল্য নির্ধারণ, অর্থাৎ কাপড়ের যে দাম রয়েছে আমাদের সেই দামটা ধরতে হবে এই সমস্যাটা সমাধানের জন্য, অর্থাৎ আমরা 15 টাকা কাপড়ের দাম ধরব, 15 টাকা ধরব, এটা গেল। এরপর 2 নাম্বার, যদি আমরা এইটা না হিসাব করি তাহলে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো প্রাথমিক দ্রব্য মূল্য। প্রাথমিক দ্রব্য তুলার দাম কত ছিল, 5 টাকা, তুলার দাম কত, 5 টাকা, সেই মূল্যের সাথে মাধ্যমিক ও চূড়ান্ত দ্রব্যের যতটুকু মূল্য বৃদ্ধি পাবে তার যোগফল। মানে কথাটা কি বুঝতে পারছো, যে আমরা প্রথমত যেটা 1 নম্বরে করতে পারি সেটা হলো চূড়ান্ত দ্রব্যের মূল্য ধরতে পারি, যদি সেটা না ধরি, আমরা এই প্রসেসে না করি, তাহলে আমরা যে দ্বৈত গণনা সমস্যা সমাধানের জন্য যেটা করব সেটা হলো প্রাথমিক দ্রব্যের যে মূল্য বা দাম রয়েছে সেটা ধরব, এবং মধ্যবর্তী বা পরবর্তী যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো জাস্ট কি করে বিয়োগ করার পর সেগুলোর যে মূল্যটা আছে সেটা ধরে সবগুলো যোগ করব। অর্থাৎ তুলার দাম প্রাথমিক পর্যায়ের দাম কত ছিল, 5, তার মানে আমরা প্রথমে 5 ধরে নিলাম, প্রথমে কত ধরে নিলাম, 5 ধরে নিলাম, 5 প্লাস, এরপরে তার মানে আমরা কি বলছি, যে পরবর্তী যে দ্রব্যগুলো পাবো সেগুলো থেকে তার আগের দ্রব্যটা কি করব, বিয়োগ করে যে মানটা আসবে সেটা ধরবো। তার মানে 10 থেকে 5 গেল কত, এবার তাহলে সুতার কত ছিল 10, তার আগে কত ছিল 5, 10 থেকে 5 গেলে কত 5, আমরা মান পাইলাম কত 5, 5 লিখে দিলাম। এরপরে সর্বশেষ আমাদের আরেকটা আছে, সেটা হলো 15, 15 থেকে 10 গেলে কত 5, 5, তার মানে টোটাল কত হয়, টোটাল 3টা যোগ করি আবার কত হয়, 3টা যোগ করলে আমাদের কিন্তু মান 15 আসে। তার মানে আমাদের মান কিন্তু আলটিমেটলি কত আসছে, 2 ক্ষেত্রে 15 আসতেছে। তো এই হলো 2টা প্রসেস, এভাবে আমরা দ্বৈত গণনা সমস্যার সমাধান করতে পারি। চূড়ান্ত দ্রব্যের দাম সরাসরি ধরতে পারি, বা আমরা এই যে প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য যে দ্রব্যগুলো আছে সেগুলো যদি থাকে, এরকম যদি আমরা বিয়োগ করার পর যে মানটা আসবে সেই মানটা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা চূড়ান্ত দ্রব্য ধরতে পারবো। এখন অনেকের মধ্যে প্রশ্ন হবে যে আমরা কেনই চূড়ান্ত দ্রব্য ধরবো, যে বাকি যে দ্রব্যগুলো আছে সেগুলোর দাম কেন আমরা ধরবো না? এ কারণে ধরবো না, কারণ তুমি যদি প্রত্যেকটা আলাদা দাম ধরতে যাও তাহলে দামটা 1 নাম্বার বেশি হয়ে যাবে। 2 নাম্বার হলো আমাদের চূড়ান্ত যে দ্রব্য আছে, চূড়ান্ত দ্রব্যের মধ্যে, চূড়ান্ত দামের মধ্যে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক দ্রব্যের যে দামটা আছে সেটা কিন্তু অন্তর্ভুক্ত আছে না, 10 টাকা আর 5 টাকা কত 15, তার মানে এটার মধ্যেই কিন্তু এই দামটা অন্তর্ভুক্ত আছে। তো এই জন্যই মূলত তোমার এই যে চূড়ান্ত পর্যায়ে যে দ্রব্যের দাম রয়েছে সেটা ধরা হয়, মাধ্যমিক দ্রব্য সবগুলো দাম একসাথে যোগ করে ধরা হয় না। বুঝতে পারছো এই পর্যন্ত? আমি কিন্তু একবারে ইন ডিটেলসে একবারে বুঝাচ্ছি, একটা ক্লাসে যেভাবে বোঝানো লাগে আমি সেভাবেই কিন্তু বুঝাচ্ছি। ব্যক্তিগত আয় এটা জাস্ট মোটামুটি ধারণা রাখো, এটা পরীক্ষায় খুব আসে না, আহামরি খুব কমে আসে। সেটা হলো কোনো আর্থিক বছরে সমাজের সকল ব্যক্তির পারিবারিক চলতি আয়কে মূলত ব্যক্তিগত আয় বলে, যেটাকে পার্সোনাল ইনকাম বলা হয়ে থাকে। ব্যক্তিগত আয় সমান সমান জাতীয় আয় মাইনাস হলো যৌথ প্রতিষ্ঠানের লভ্যাংশের অবনতি অংশ, যেটাকে ইউসিপি বলা হয়ে থাকে। লভ্যাংশের তারপর হলো প্লাস হলো নিয়োগ এবং নিয়োগকৃত ব্যক্তিদের সামাজিক বীমার জন্য প্রদত্ত অর্থ, যেটাকে এসএসসি। তারপর হলো হস্তান্তর ব্যয় বলা হয়ে থাকে, এ মাইনাস এটা থেকে হস্তান্তর ব্যয়টা আমাদের বিয়োগ দিতে হবে। হস্তান্তর ব্যয় কোনটা? হস্তান্তর ব্যয় হলো সেটাই যেটার জন্য মূলত একটা প্রতিষ্ঠানকে মানে যে ব্যয়গুলোর ক্ষেত্রে মানে হিসাব করা হয় না, যে ব্যয়গুলো মূলত গণনা করা হয় না, এগুলো যেমন ভিক্ষাদান এরকম বিষয়গুলো। আর তারপর হলো সরকারি নিট সুদ, এরপর হলো ডিবি ব্যান্ড, এই বিষয়গুলো মাইনাস, এগুলো সব মাইনাস হবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষায় খুব একটা আসে না, মোটামুটি একটা ধারণা রাখলে হবে। ব্যক্তিগত আয় কি এই সংজ্ঞাটা ধারণা রাখলেই চলবে। এরপরে হলো ব্যয়যোগ্য আয়, এটা পরীক্ষায় অনেকবার আসছে, এটা একটু ভালোভাবে পড়তে হবে। ব্যয়যোগ্য আয় কি? ব্যয়যোগ্য আয় হলো ব্যক্তিগত আয় থেকে একটা মানুষের যে ব্যক্তিগত আয় আছে সেইটা থেকে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ অন্যান্য ব্যয় বাদ দিলে, মানে সেখান থেকে প্রত্যক্ষ যে ব্যয়গুলো আছে যেমন কর,
ট্যাক্স এই বিষয়গুলো, সেগুলো বাদ দিলে এবং অন্যান্য যে ব্যয় আছে সেগুলো যদি বাদ দিই তাহলে তাকে ব্যয়যোগ্য আয় বলে। তাহলে ব্যয়যোগ্য আয় ডিসপোজেবল ইনকাম সমান সমান ব্যক্তিগত আয় মাইনাস ব্যক্তিগত প্রত্যক্ষ কর, বলতে মানে কর বোঝানো হয়েছে, প্রত্যক্ষ কর বলতে হলো ট্যাক্স, মানে সরাসরি যে করটা দেওয়া হয়, মাইনাস অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় বলতে মূলত এখানে ভিক্ষা, তারপর দান সদকা এই বিষয়গুলো বোঝানো হয়েছে। তো এটার ক্ষেত্রে আরেকটা সূত্র আছে পরীক্ষায়, এই সূত্রটা থেকে অনেকবার প্রশ্ন আসছে, বুঝছো? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। সেটা হলো ব্যয়যোগ্য আয় সমান সমান ভোগ ব্যয় সি প্লাস সঞ্চয় এস। অর্থাৎ আমরা ব্যয়যোগ্য আয় কীভাবে নির্ণয় করব? একটা মানুষের যে ভোগ ক্ষেত্রে যে ব্যয় হয় সেইটা প্লাস তার কি সে কতটুকু সঞ্চয় করে রাখতেছে, সেভিং করে রাখতেছে, সেটা যদি যোগ করি তাহলে আমরা ব্যয়যোগ্য আয় পাবো। এখন অনেক সময় ডিআই অর্থাৎ ব্যয়যোগ্য আয় সমান সমান সি প্লাস আই হবে। কখন হবে? তখনই হবে যখন এস আমাদের যে পরিমাণটা আমরা সঞ্চয় করে রাখছিলাম, মনে করো আমরা 1000 টাকা সঞ্চয় করে রাখছিলাম, এখন এই 1000 টাকা সঞ্চয় করার ফলে আমরা পরবর্তীতে আমাদের লাভের জন্য আমরা 1000 টাকাই কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে দিলাম। এই যখন আমাদের সঞ্চয়ের সবটুকু অংশ আমরা কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে দিব, তখন আমরা এই যে ব্যয়যোগ্য আয় সমান সমান ভোগ ব্যয় প্লাস বিনিয়োগ, তারপর সি প্লাস আয় লিখতে পারি। অর্থাৎ ভোগ ব্যয় প্লাস বিনিয়োগযোগ্য কথাটা আমরা লিখতে পারি, বিনিয়োগযোগ্য ব্যয়। বুঝতে পারছো কি না আমার কথা? এরপরে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ। এই যে সামগ্রিক যে আয় হয় একটা দেশের, একটা অঞ্চলের, এলাকার, অর্থাৎ একটা দেশেরই মূলত এগুলো হিসাব করা হয়। তো কীভাবে সেটা প্রবাহিত হয় সেই চক্রাকার প্রবাহটা আমরা জানবো। অর্থাৎ উৎপাদন বা ব্যবসার ক্ষেত্রে, নাগরিক ও পরিবারের ক্ষেত্রে বিনিময় প্রবাহকে সামগ্রিক আয়ের চক্রাকার প্রবাহ মূলত বলা হয়। একটা পরিবার এবং একটা মানে ব্যবসা উৎপাদন প্রতিষ্ঠানের সাথে কিভাবে এটা চলে আর কি মূলত। তো আমরা এটা দেখব। প্রথমে আমরা এক খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে দেখব কিভাবে এটা পর্যায়ক্রমেভাবে চলতে থাকে। সর্বপ্রথম আমরা দেখা যায় যে পরিবার যে রয়েছে তার বিভিন্ন ধরনের উপকরণ সেবা উৎপাদন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করি। উপকরণ সেবা বলতে কোনটা? যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো কার কাছে? উৎপাদন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এখন উৎপাদন প্রতিষ্ঠান এগুলোর বিনিময়ে কিছু মানে পারিশ্রমিক দেয়, অর্থ দেয়, যে অর্থগুলোকে অর্থনীতি ভাষায় ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য মুনাফা বলে। আর এটা আবার গ্রহণ করে কে? পরিবার। কারণ পরিবার তো এইগুলো দিছিল, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই জন্য তারাই এটা আবার গ্রহণ করে। তো এখন পরবর্তীতে আবার এই যে এটা গ্রহণ করার পর তাদের কাছে তো একটা অর্থ আসলো, অর্থ আসার পর যখন উৎপাদন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের এই যে পরিবারের কাছ থেকে সেবাগুলো নিল, এই সেবাগুলো দিয়ে তারা অনেক দ্রব্য ও সেবা উৎপাদন করবে। এই উৎপাদন প্রতিষ্ঠান অনেকগুলো দ্রব্য ও সেবা উৎপাদন করবে। এখন এই দ্রব্য ও সেবা উৎপাদন করার দরুন পরবর্তীতে এই যে দ্রব্য ও সেবাগুলো, এগুলো কারা কিনবে? আবার এইগুলো পরিবার কিনবে। তখন এই দ্রব্য সেবা পরিবার কিনলো, পরিবার কেনার পর পরবর্তীতে পরিবার আবার কি করবে? একটা এই যে দ্রব্য এবং সেবা যেগুলো রয়েছে সেগুলো একটা নির্দিষ্ট দামে কিন্তু তখন এই উৎপাদন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই উৎপাদন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে একটা নির্দিষ্ট দামে কিন্তু তখন কিনে নেবে। তো যখন এরকম একটা নির্দিষ্ট দামে উৎপাদন প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতে যাবে তখন কিন্তু একটা ব্যয় হবে। আর এই ব্যয়টাকেই কি বলা হয়? ভোগ ব্যয়। কারণ তারা এটা ভোগের জন্যই তো আলটিমেটলি উৎপাদন প্রতিষ্ঠানের কাছ থেকে কিনতেছে, তখন একটা ব্যয় হয় না? আর যেটাকে অর্থনীতি ভাষায় বলা হচ্ছে ভোগ ব্যয়। এই ছিল মূলত হলো এক খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে। এরপর যদি আমরা দ্বিঘাত বিশিষ্ট যে অর্থনীতি আছে সেক্ষেত্রে যদি যাই তাহলে বিষয়টা তোমাদের একটু স্পষ্টভাবে বুঝতে পারবা। একই দ্বিঘাত বিশিষ্ট এখন অর্থনীতির ক্ষেত্রেও প্রায় অনেকটা সেম, শুধু জাস্ট এখানে একটা নতুন বিষয় যুক্ত হবে, সেটা সর্বশেষ আমরা দিছি। আর বাকি বিষয়গুলো আগের মতোই চলতে থাকবে। চলার পর সর্বশেষ যখন দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতি আসবে শেষে একটা জিনিস ঘটনা ঘটবে, সেটা হলো এই যে যখন উৎপাদন প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন ধরনের সেবাগুলো পরিবার কিনলো, যেটা বিনিময়ে তাদের ভোগ ব্যয় হলো, তো এক সময় এই যে ওই বিভিন্ন ধরনের তারা উপকরণ সেবাগুলো উৎপাদন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার দরুন তাদের কাছে অনেকটা অর্থ আসছিল না, টাকা আসছিল না। তখন এইটা তারা কি করবে? পরিবার সঞ্চয় করে রেখে দিবে, সেভিংস রাখবে। এবং তারা সেভিংসটা কোথায় রাখবে? বিভিন্ন ধরনের যে মূলধন বাজার রয়েছে বা যেগুলোকে আমরা ব্যাংক বলি সেখানে কিন্তু রাখে। তো এখন ব্যাংক আবার কি করে? তারা টাকার যেটা পাইলো বিভিন্ন ধরনের পরিবার থেকে বা যে প্রতিষ্ঠান থেকে, তারা কি সেটা রেখে দেয়? এই যে পরিবার থেকে যে টাকাটা পাইলো তারা কি সেটা নিজের কাছে রেখে দিবে? না, তাদের রাখলে তো আলটিমেটলি ব্যাংকই চলবে না। তারা কি করে? তারা তাদের যে অর্থটা যেটা পাইলো সেটা তারা আবার কি করে? তারা বিনিয়োগ করবে। কোথায় করবে? এই যে উৎপাদন প্রতিষ্ঠানের কাছ থেকে। সেটা আবার সেই টাকাটাকে কাজে লাগিয়ে তারা আবার বিভিন্ন ধরনের দ্রব্য ও সেবা উৎপাদন করবে। এভাবেই মূলত কিন্তু এই যে
অর্থনীতির যে চক্রাকার প্রবাহগুলো এক খাত বিশিষ্ট এবং দ্বিখাত বিশিষ্ট এভাবে চলতে থাকে। তো আমাদের আজকের সর্বশেষ যে অংশ সেটা হলো সামগ্রিক ব্যয়। এটা দিয়ে আলোচনা শেষ করে দিব। সামগ্রিক ব্যয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে সকল চূড়ান্ত পণ্য ও সেবার বর্তমান মূল্যকে সামগ্রিক ব্যয় বলা হয়ে থাকে। এখন যে আমাদের এই কথাটা কি বুঝাইছে হলো যে কোনো একটা নির্দিষ্ট সময় একটা দেশে যতগুলো পণ্য উৎপাদন হচ্ছে তার তো একটা চূড়ান্ত দাম রয়েছে, সেই পণ্যটার সর্বশেষ পর্যায়ে একটা কি রয়েছে, দাম রয়েছে, মূল্য রয়েছে। এই যে মূল্যটা সর্বশেষ পর্যায়ে এটাকেই সামগ্রিক ব্যয় বলা হয়। কেন? কারণ এটা কিন্তু একসময় বিক্রি করা হবে না? তো বিক্রি করার ফলে একটা মানুষ সেটা তো কিনবে, তো কেনার ফলে তার একটা ব্যয় হবে না? তো এই জন্যই কিন্তু এই যে চূড়ান্ত পর্যায়ে বা চূড়ান্ত পণ্য যে মূল্যটা রয়েছে সেই মূল্যটাকে মূলত সামগ্রিক ব্যয় বলা হচ্ছে। অর্থাৎ সামগ্রিক ব্যয় যে কথা, সামগ্রিক চাহিদা প্রায় একই কথা। তো দ্বিঘাত বিশিষ্ট মানে অর্থনীতির যে ইয়াগুলো রয়েছে এইটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এখান থেকে পরীক্ষায় তোমাদের আমি গাণিতিক অঙ্কও আছে এই সূত্রটা থেকে, সেগুলো পরবর্তীতে আলোচনা করব কিভাবে আসতেছে, এবং এমসিকিউতেও অনেকবার আসছে। এটা খুব ভালোভাবে মনে রাখবা। যখন দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে দেখা যায় তখন এডি এগ্রিগেট ইনকাম, তারপর হলো এগ্রিগেট ডিমান্ড, এই এগ্রিগেট এক্সপেন্ডিচার মানে হলো সামগ্রিক ব্যয় সমান সমান ওয়াই ইয়েল্ড, যেটাকে আয় বলা হয়, সেটা সমান সমান মানে এটার অনেক নাম আছে, বুঝতে পারছো? মানে সামগ্রিক ব্যয় যা কথা, সামগ্রিক আয়ও কিন্তু একই কথা, সামগ্রিক চাহিদাও কিন্তু ওই একই বিষয়। এজন্য কিন্তু তিনটা একই নামে ইউজ করা হয়েছে। সমান সমান সি প্লাস আই। সিটা কি? সিটা হলো কনজামশন এক্সপেন্ডিচার ভোগ ব্যয়, আইটা হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, সেটা হলো বিনিয়োগ ব্যয়। এটা হলো দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে বা আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এরকম সমীকরণটা হবে। যদি আবার বলে তিন ঘাত বিশিষ্ট অর্থনীতি, সেটার ক্ষেত্রে কীরকম হবে? সেটা হলো সি প্লাস আই প্লাস জি। জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সেটা হলো সরকারি ব্যয়। তার মানে দ্বিঘাত এবং তিন ঘাত এই দুইটা হলো কি আবদ্ধ অর্থনীতি। এরপর হলো মুক্ত অর্থনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাবো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্স তো হলো এক্সপোর্ট মানে যেটা হলো আমরা রপ্তানি করি, আর এম তো হলো ইম্পোর্ট মানে হলো আমদানি করা। তো এই ছিল মূলত হলো সামগ্রিক ব্যয়ের যে সমীকরণগুলো, এগুলো মাথায় খুব সুন্দরভাবে মনে রাখবা। অনেকগুলো থেকে আমরা সৃজনশীল করবো পরবর্তীতে। তো আজকের পর্বটা অনেক লং হয়ে গেছে, তো আমরা আজকে এখানেই শেষ করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।